আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। মিস। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কি নাম রোল চ্যাট বক্সে লিখে দিব? হ্যাঁ, লিখে দাও। আর মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদেরকে পড়া দিয়েছিলাম তাই না? পড়া দিয়েছিলাম। জি ম্যাম। বলো কি কি ছিল? ম্যাম ছিল উপযোগ কাকে বলে, উপযোগের শ্রেণীবিভাগ, উপযোগের পরিমাণ, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। ভেরি গুড। পড়েছো সবাই? জি ম্যাম। শোনো, তোমাদের আমি সিলেবাসের একটা ছবি দিয়েছিলাম তোমাদের গ্রুপে, তাই না? যে ওখানে আছে যে শুধু ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের ইয়াতে আছে, কি বলে এটা, যে এক্সাম আছে সামনে, সিটি এক্সামে শুধু ফার্স্ট চ্যাপ্টারটা আছে। তো তো ওই সিলেবাসটা ছিল যখন সবকিছু নর্মাল ছিল, যখন হচ্ছে আমরা মানে সৃজনশীল প্রশ্ন করতে পারতাম এরকম। এখন অনলাইনে যদি এক্সাম হয় তাহলে সৃজনশীল প্রশ্ন করার সুযোগ থাকে না, ঠিক আছে? তখন হচ্ছে শুধু এমসিকিউ প্রশ্ন করতে হয়। এখন এমসিকিউ প্রশ্নের জন্য একটা চ্যাপ্টার অনেক কম হয়ে যায়, তো আমি সিলেবাস বাড়াবো, বুঝেছো? এখন যদি জি ম্যাম। তোমরা এই উপযোগের চ্যাপ্টার না বুঝো তাহলে কিন্তু অ্যান্সার করতে অনেক সমস্যা হয়ে যাবে। আর মোটেই মনে করবে না যে আমি অনুশীলনী থেকে এবং বানিয়ে দিব। এটা যদি নিজেরা বুঝো তখন অ্যান্সার করতে পারবে, না বুঝলে কিন্তু সমস্যা হবে। তো এই জন্য সবাইকে সাজেস্ট করবো যে পড়া যেগুলা দেই ক্লাসে এগুলা নিজেদের মতো করে পড়ে নিবে। আর না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে, প্রশ্ন করতে তো আমি সবসময় এনকারেজ করি। আচ্ছা, যেগুলা পড়া দিয়েছিলাম ওগুলা পড়া এই কারণে দেওয়া হয়েছিল যে আজকে ক্রমহ্রাসমান ম্যাম প্রান্তিক আসসালামু উপযোগী। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেছিলাম যে আজকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগবিধি পড়াবো, এই কারণে হচ্ছে আগের পড়াগুলা দিয়েছিলাম যাতে হচ্ছে ওই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে উপযোগ কি এবং এটা কিভাবে কাজ করে। এই এই জিনিসগুলো যাতে তোমাদের কাছে ক্লিয়ার থাকে এবং এরপরে হচ্ছে নেক্সট স্টেজে আগানো যায়। তো আমি একটু দেখি যে একটু কয়েকজনের পড়া নেই, যাদের নাম বলবো তারা হচ্ছে আনমিউট করে প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে? ইসরাত জাহান, ইসরাত জাহান আনমিউট করো। ইসরাত জাহান শুনতে পাচ্ছ? কোনো খবর নেই। মরিয়ম নাইমা উজমা শুনতে পাচ্ছ? তোমরা কি আদৌ ক্লাসে আছো? জান্নাতুল মিম, এ কি ক্লাসে নাই নাকি?
এই তোমরা যারা যারা আছো ক্লাসে তারা সবাই ভিডিও অন করো তো। মিউট রাখো কিন্তু ভিডিও অন করো। এরকম হলে তো আমি ক্লাস নিব না, আমি ক্লাস শেষ করে দিব। কথা যদি না শোনো আমি কিন্তু ক্লাস নিব না, আমি এখানে ক্লাস এন্ড করে দিব। বলছি যারা ক্লাসে আছো সবাই ভিডিও অন করো। নাম আর রোল দিয়ে কি তোমরা হাওয়া হয়ে যাও? এই যে তাবাসসুম অবনী, ফারজানা আক্তার, সাদিয়া, জান্নাতুল মিম, উমাইমা হুদা, তোমরা কি কথা শুনতে পাচ্ছ না? বলছি যে ভিডিও অন করো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। তো যাতে এই যে লাবিবা, আঞ্জুম, আরা, ভিডিও অন করো সবাই। যারা যারা ভিডিও অন করবেন আমি তাদেরকে ক্লাস থেকে বের করে দিব। যারা যারা ভিডিও অন করছো না আমি তাদেরকে ক্লাস থেকে বের করে দিচ্ছি। যেগুলা কথা শোনা না এগুলা নিয়ে আমার ক্লাস করার দরকার নেই। ব্যাস, যে কয়জন আছো ভিডিও অন করা আছো এদেরকে নিয়ে আমি ক্লাস করব। এই জয়তী চৌহান, লাস্ট ওয়ার্নিং, যদি ক্লাসে থাকতে চাও ভিডিও অন করো। জান্নাতি আক্তার, তোমার কি হয়েছে? কথা শুনছো না কেন? ম্যাম, আমার ওয়েবক্যাম নেই, আমি ডেস্কটপ ইউজ করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা আছো তাদের আমি প্রশ্ন করছি। অন্তরা, রোল 100। অন্তরা শুনতে পাচ্ছ? তুমি unmute করো। বলো যে তুমি বেনার হচ্ছে, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি যেটা বুঝেছো সেটাই বলো। ম্যাম, উপযোগ মানে হচ্ছে যে যে প্রথম আমরা যে একটা আইসক্রিমের উপযোগ যেটা মনে করেন প্রথমবার যেটা উপযোগ করি দ্বিতীয়বার সেটা আমরা অনুভব করতে পারি না। দেখা যাচ্ছে যে একটা আইসক্রিম প্রথমবার যেটুকু উপযোগ পাচ্ছি দ্বিতীয়বার তা পাচ্ছি না, তা কমতে আছে। হ্যাঁ, হচ্ছে আচ্ছা, তো উপযোগটা হচ্ছে তুমি যেটা বললে এটা হচ্ছে যে উপযোগ কিভাবে কাজ করে। তো উপযোগটা আসলে কি? এটা হচ্ছে যে একটা একটা পণ্য হতে পারে, এটা খাবারের জিনিস হতে পারে, এটা অন্য কোনো জি ম্যাম।
যে অভাব পূরণের ক্ষমতা, এটা হচ্ছে উপযোগ। হ্যাঁ? এভাবে বলবে, হ্যাঁ? উপযোগ। এবং এই উপযোগটা হচ্ছে যখন আমরা মানে ভোগের পরিমাণ বাড়াতে থাকি একটা নির্দিষ্ট সময়ে, তখন ওই উপযোগটা হচ্ছে কি করে আমরা পরিমাপ করি। ভুলে গেছি ম্যাম। পড়েছিলে? জি ম্যাম, ওই আপনার ওই পার্থক্যটা বলছিলেন না, মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের পার্থক্যটা ভালো করে বুঝলে পুরোটা বুঝতে পারবো। হ্যাঁ। ওইটুক পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, প্রান্তিক উপযোগ কি সেটা বলতে পারবে? জান্নাতি প্রথম বলো। ম্যাম, উপযোগ হতে যে প্রথমে আমরা যে উপযোগটা পাই, যে চাহিদা মেটানোর পরে যে পরিবর্তন করা হয়, অতিরিক্ত যে মানে উপযোগ পাওয়া যায় সেটাকে বোঝায়। সরি, আমি বুঝতে পারিনি, একটু আবার বলো তো। প্রান্তিক উপযোগ বলতে কি বুঝেছো তুমি? ম্যাম, আমরা যে অতিরিক্ত যে মানে ভোগ করি না কোনো খাদ্য বা বস্তু, হুম। তা থেকে যে হ্যাঁ অতিরিক্ত যে একটা উপযোগ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ এখন শুরু করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অর্থনীতি প্রথম পত্র বইয়ের 66 নাম্বার পেজে আছে। অর্থনীতি প্রথম পত্র বইয়ের 66 নাম্বার পেজে দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আছে। এই বিধিটার মূল বক্তব্যই হচ্ছে যে যখন একটা নির্দিষ্ট সময়ে কোনো জিনিস তুমি ভোগ করতে থাকবে, তখন আস্তে আস্তে মানে ওই একই জিনিস থেকে প্রাপ্ত উপযোগ তোমার আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এই যে মানে বৈশিষ্ট্যটা, এই যে ধারণাটা, এই জিনিসটাকে হচ্ছে বলে ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান মানে কি? ক্রমেই হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এই জন্য এটাকে বলছে ক্রমহ্রাসমান। তো মূল বক্তব্যের মধ্যে বলছে যে অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। ঠিক আছে, মোট উপযোগ বৃদ্ধি পায়, এটা এই যে পার্থক্যের মধ্যে তোমরা দেখেছো, গত ক্লাসে যে পার্থক্যটা পড়েছি ওটার মধ্যে দেখেছো যে যখন তোমরা মানে যখন কেউ হচ্ছে একটা জিনিসের ভোগ আস্তে আস্তে বাড়াতে থাকবে, তখন কি হবে? মোট উপযোগ ঠিকই বাড়তে থাকবে। ঠিক আছে, কিন্তু ওই বাড়ার জি ম্যাম। পরিমাণটাও কম হবে, বাড়ার পরিমাণটাও কম হবে। কিন্তু প্রান্তিক উপযোগ কি হবে? প্রান্তিক উপযোগ অলওয়েজ কমতে থাকবে। আর এই যে আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের একটা রেখা দেখিয়েছিলাম, যে মোট উপযোগের রেখাটা কিরকম হয়, মানে প্রথমে উপরের দিকে উঠে তারপর একটা তারপরে পিক পয়েন্টে নিচে। পৌঁছায়, হ্যাঁ, তারপরে আস্তে করে নিচে নেমে যায়। তার মানে হচ্ছে একটা পয়েন্ট পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে, তারপরে গিয়ে কমে। কিন্তু প্রান্তিক উপযোগ হচ্ছে কমে শুরু যায়। থেকেই কমতে থাকে, কমতে প্রান্তিক থাকে। উপযোগ শুরু থেকেই কমতে থাকে। তো এই যে প্রান্তিক উপযোগের বৈশিষ্ট্যটা, এটাকে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দিয়ে ব্যাখ্যা করা হয় এবং বলা হয় যে যখন একটা নির্দিষ্ট সময় হতে হবে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে যে একটা নির্দিষ্ট সময়ের কথা আমরা বলছি। এখন আমরা যদি 10 বছরে চিন্তা করি, তাহলে কিন্তু প্রান্তিক উপযোগ বিধি কাজ করবে না। ঠিক আছে, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় চিন্তা করতে হবে, মানে টাইমের ডিউরেশনটা, স্থায়িত্বটা কম হতে হবে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে যখন ক্রমাগত একটা জিনিসের ভোগের পরিমাণ বাড়ানো হয়, ওই জিনিস থেকে আমরা যে উপযোগ পাই, মানে যে ওই জিনিস থেকে আমরা যে প্রান্তিক উপযোগ পাই, সেটা আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে অন্য সব দ্রব্যের আর একজন, তারপর হচ্ছে অর্থনীতিবিদ কয়েকজন আছেন, তাদের মানে মতে প্রান্তিক উপযোগ কি সেটা সংজ্ঞা দিয়েছে। অন্য সব দ্রব্যের ভোগ কোনরূপ পরিবর্তন না করে ভোক্তা যদি বিশেষ কোনো দ্রব্যের ভোগের পরিবর্তন করে, তাহলে পরিবর্তিত দ্রব্যটির প্রান্তিক উপযোগটা অনেক কঠিন। আসলে জিনিসটা তো কঠিন না। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে কোনো কিছুর কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকবে, তখন হচ্ছে প্রান্তিক উপযোগ কমতে থাকবে। এখান থেকে তোমাদের
যে সংজ্ঞাটা যেটা সহজ মনে হয় সেটাই পড়ে ম্যাম নিতে। একটা আচ্ছা, পড়লেই হবে? এখন এই যে হ্যাঁ তুমি যেটা ম্যাম বুঝো, হ্যাঁ যে কোনো একটা বললেই হবে। এখানে কয়টা আছে সংজ্ঞা? 3 জন অর্থনীতিবিদের সংজ্ঞা দেওয়া আছে, আর আরেকটা হচ্ছে তোমাদের বইয়ের সংজ্ঞা দেওয়া আছে, তাই না? জি ম্যাম। ওখানে হচ্ছে ওগুলা যে কোনো একটা, মানে যেটা তুমি বুঝো সেটা পড়লেই এটা হবে। কি যে কোনো একটা দিলেই হচ্ছে সংজ্ঞা এই তিনটার মধ্যে? হ্যাঁ, যেটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে, যেটা তুমি মনে রাখতে পারবে। আচ্ছা, এখন এই যে এক একটা বিধি থাকে অর্থনীতিতে, এক একটা বিধি থাকে। এই যে এখন আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি পড়ছি, এই বিধিগুলা কি করে, মানে কতগুলা শর্তের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? যে কিছু আম, শর্ত থাকে, কিছু কন্ডিশনস থাকে, যে এগুলা যদি ঠিক থাকে, এই কন্ডিশন গুলো যদি ফুলফিল হয়, তখন হচ্ছে এই বিধিটা এভাবে কাজ করবে। কিন্তু এই কন্ডিশন গুলো যদি ফুলফিল না হয়, তখন এই বিধিটা এভাবে কাজ করবে না, ঠিক আছে? তো এই যে বিধিগুলা মানে এগুলাকে বলে কি অনুমিত শর্ত। মানে অনুমিত শর্ত মানে কি, যে আমরা অনুমান করে নিয়েছি, বা যে অর্থনীতিবিদ এই বিধিটা সম্পর্কে আলোচনা করেছিলেন বা এই বিধিটা দিয়েছিলেন, তিনি হচ্ছে প্রথমে এই শর্তগুলো অনুমান করে নিয়েছিলেন যে এগুলা হতে হবে, তারপরে হচ্ছে এভাবে উপযোগ বিধিটা কাজ করবে। তো অনুমিত শর্তগুলা কি দেখো, অনুমিত শর্তগুলো একদম মুখস্থ থাকতে হবে, বুঝবে তো অবশ্যই, কিন্তু সবার একদম ঠোঁটস্থ থাকতে হবে। আচ্ছা, অনুমিত শর্তের মধ্যে 1 নম্বরে বলেছে যে উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব। পরিমাণগত পরিমাপ মানে কি, এই যে তোমাদেরকে 64 নাম্বার পেজে গত ক্লাসে পড়া দিয়েছিলাম যে উপযোগ কিভাবে আমরা পরিমাপ করি, ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ ছিল, আরেকটা হচ্ছে পর্যায়বাচক পরিমাপ ছিল। তো এই সংখ্যাবাচক পরিমাপ যেটা, সেটা হচ্ছে বলেছে যেখানে সম্ভব, মানে আমরা যখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করছি, তখন হচ্ছে এই সংখ্যাবাচক পরিমাপ অর্থাৎ উপযোগকে আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম শর্ত, যে আমরা উপযোগটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে ভোক্তার পছন্দ, রুচি ও আয় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা যেই মানে টাইম ডিউরেশনের মধ্যে একজন ভোক্তার মানে যে ভোগের পরিমাণ আলোচনা করছি, ঠিক আছে, যে ভোক্তার কথা বলছি, সেই টাইম ডিউরেশনে ওই ভোক্তার রুচি পরিবর্তন হবে না, তার পছন্দের কোনো পরিবর্তন হবে না, এবং সে যে ইনকাম করে এগুলার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো যদি পরিবর্তন হয়, তখন কি হয়, মানুষের চাহিদা চেঞ্জ হয়ে যায়, তখন চাহিদা চেঞ্জ হয়ে যায়, তারপর হচ্ছে তার ক্রয় ক্ষমতা চেঞ্জ হয়ে যায়। এগুলা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু কি হয়, উপযোগ একটা দ্রব্য থেকে সে কি পরিমাণ পাচ্ছে সেটাও বদলে যাবে। এই কারণে এটা অনুমান করে নেওয়া হয়েছে যে ভোক্তার পছন্দ, রুচি এবং আয় অপরিবর্তিত থাকবে। ওকে, তারপর হচ্ছে ভোক্তা যুক্তিশীল হবে, মানে আমরা যে ভোক্তার কথা বলছি, মানে যে ভোক্তাকে আমরা কনসিডারেশনে নিয়েছি, সে যুক্তিশীল আচরণ করবে, সে পাগল হবে না, ঠিক আছে, সে মাতাল হবে না, বা সে কোনো শিশু হবে না, ঠিক আছে, সে একজন জি ম্যাম। প্রাপ্তবয়স্ক হবে, অথবা কি হবে, তার আচরণ যুক্তিশীল হবে। মানে তাকে যদি এরকম হয় যে তাকে 1 প্লেট ভাত দেওয়া হয়েছে, 1 প্লেট ভাত খাওয়ার পরে সাধারণত আমাদের কি হয়, পেট মোটামুটি ভরে আসে, তারপরে আরেক প্লেট ভাত দিলে কি হবে, ওটা খেতে আর আমাদের তত ভাল লাগবে না, কিন্তু এটা হচ্ছে আমাদের কি যুক্তিশীল আচরণ, তাই না? এটা একটা যুক্তিসঙ্গত আচরণ। কিন্তু যে পাগল বা যে মাতাল, তার আচার আচরণের কি হয়, কোনো যুক্তি থাকে না। হ্যাঁ, এখন তাকে যদি তুমি এরকম মানে কোনো খাবারের জিনিস দাও, দেখা যাবে তার ক্ষুধা না থাকলেও সে হাপুস হুপুস করে খাচ্ছে, ঠিক আছে, তখন আর প্রান্তিক মানে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি কাজ করবে না। এই কারণে আমরা যে শর্তগুলো অনুমান করে নিই, তার মধ্যে এটাও থাকে যে ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। 4 নম্বরে আছে উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যাবে। আচ্ছা দেখো, 1 নম্বরে প্রথমে বলেছে যে উপযোগটাকে আমরা কি করতে পারবো, সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো। আবার 4 নম্বরে বলেছে যে উপযোগটাকে আমরা অর্থের মাধ্যমেও প্রকাশ করতে পারবো। অর্থাৎ একটা জিনিস বা একটা দ্রব্য ভোগ করে আমি সেটা থেকে কি পরিমাণ উপযোগ পাচ্ছি, সেটাকে আমি হয়তো 10, 12 এরকম নাম্বার দিয়ে প্রকাশ করতে পারবো, যে আমি 10 ইউটিল উপযোগ পাচ্ছি অথবা 12 ইউটিল উপযোগ পাচ্ছি। আবার কি করতে পারবো, এটাকে আমি অর্থের মাধ্যমে প্রকাশ করতে পারবো, মানে আমি বলতে পারবো যে আমি এই জিনিসটা খেয়ে বা এই কাপড়টা পরে বা এই কসমেটিক্সটা কিনে আমি এটা থেকে এত টাকার উপযোগ পেয়েছি, ঠিক আছে? জি ম্যাম। এটাও করা যাবে, এটাও একটা শর্ত। আচ্ছা, তারপরে আছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থাৎ এখানে
জিনিসপত্রের যেমন উপযোগ আছে, টাকা পয়সারও উপযোগ আছে। তো টাকা পয়সার উপযোগটাকে আমরা স্থির ধরবো, কারণ দুইটাকেই যদি আমরা ভেরিয়েবল ধরি, দুইটাকেই যদি আমরা মানে কনসিডারেশনে আনি, তাহলে ভিত্তিটা হয়ে যাবে কি, ব্যাখ্যা করা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য অর্থের উপযোগটাকে আমরা স্থির ধরবো, ঠিক আছে? তারপরে নির্দিষ্ট সময় বিবেচ্য, যেটা প্রথম থেকেই বলছিলাম যে সময়ের যে আমরা টাইম ডিউরেশনটা চিন্তা করছি, এটা অনেক লম্বা হতে পারবে না, এটা একটা নির্দিষ্ট সময় হবে, ঠিক আছে? আমরা যদি মানে কোনো কিছু প্রান্তিক উপযোগ যদি আমরা কোনো খাদ্যদ্রব্য দিয়ে প্রকাশ করি, তখন সেটা ওই নির্দিষ্ট সময়টা কয়েক ঘন্টা হতে পারে। আমরা যদি কোনো মানে কাপড় চোপড় দিয়ে চিন্তা করি, তাহলে ওই সময়টা হতে পারে কয়েক মাস, ঠিক আছে? আবার জি যদি ম্যাম। আমরা কোনো কসমেটিক্স দিয়ে চিন্তা করি, তাহলেও হতে পারে এরকম কয়েক মাস, কিন্তু এটা কয়েক বছর, 10 বছর, 20 বছর হতে পারবে না। হ্যাঁ, একটা জি ম্যাম। নির্দিষ্ট সময়, একটা ছোট সময় হতে হবে। তারপরে দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হবে। দ্রব্যের একক বলতে বোঝাচ্ছে যে এই যে যদি তুমি আমরা গত ক্লাসে আইসক্রিমের উদাহরণ দিয়েছিলাম। এখন আইসক্রিম হচ্ছে, তোমাকে একটা আইসক্রিম দেওয়া হলো মানে ইগলু, আরেকটা আইসক্রিম দেওয়া হলো হচ্ছে বলো আইসক্রিমের নাম বলো। পোলার। হ্যাঁ, তো এক এক টাইপের দেওয়া হলো। হ্যাঁ, এরকম হবে না। এগুলা হচ্ছে দ্রব্যের একক, এগুলা সেম হতে হবে, সমজাতীয় হতে হবে, ঠিক আছে? মানে তোমাকে আমরা যখন প্রান্তিক উপযোগ বিধি হিসাব করব, তখন একই জিনিস মানে বারবার দিয়ে দেখতে হবে যে আমি ওইটা থেকে যে উপযোগ পাচ্ছি সেটা আমার কমে যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি যদি কাপড় চোপড়ের কথা চিন্তা করি, তাহলে প্রথমে এরকম হতে পারবে না যে আমাকে প্রথমে খুব মানে ভালো একটা ব্র্যান্ডের কাপড় আমি কিনলাম, তারপর হচ্ছে আমি গিয়ে নিউ মার্কেট থেকে কাপড় কিনলাম, হ্যাঁ, তারপর দুইটা থেকে পাওয়া উপযোগের কথা আমি চিন্তা করছি, এরকম হবে না। দ্রব্যের একক সমজাতীয় মানে আমি যদি প্রান্তিক উপযোগ চিন্তা করি, তাহলে আমি আমার প্রথম ড্রেসটা যদি আমি কোনো ব্র্যান্ডের দোকান থেকে কিনি, দ্বিতীয় ড্রেসটাও ব্র্যান্ডের দোকান থেকে কিনবো, তৃতীয় ড্রেসটাও ব্র্যান্ডের দোকান থেকে কিনবো, তখন ওগুলা থেকে প্রাপ্ত উপযোগ চিন্তা করে হচ্ছে আমি প্রান্তিক উপযোগ বিধিটাকে মানে দাঁড় করাতে পারবো। আবার যদি আমি নিউ মার্কেট থেকে কাপড় কিনি, আমাকে প্রথম থেকে নিউ মার্কেট থেকে কাপড় কিনতে হবে। হ্যাঁ, মানে ওই বিধিটা কার্যকর হওয়ার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে দ্রব্যের একক। আমি যদি এক প্লেট ভাত মানে ভাতের কথা চিন্তা করি, প্রথম প্লেট ভাত হলো খুব ভালো চিকন চালের, দ্বিতীয় প্লেটের ভাত হলো মোটা চালের, তৃতীয় প্লেটের ভাত হলো পোলাওয়ের চালের, এরকম হলে হবে না। দ্রব্যগুলোর একক সমজাতীয় হতে হতে হবে, হবে। হ্যাঁ, সমজাতীয় হতে হবে, একই টাইপের হতে হবে, ঠিক আছে? এটাই বলেছে। আর 8 নম্বরে বলেছে দ্রব্যটি বিভিন্ন এককে বিভাজ্য হবে এবং ভোগের একক পর্যাপ্ত হবে। এখন বিভিন্ন এককে বিভাজ্য হবে মানে হচ্ছে কি, যে এই যে বলেছি যে অনেকগুলা একক থাকবে, ঠিক আছে? মানে একবারে হচ্ছে আমি বেশি করে ইয়া করে নিলাম, ভোগ করে নিলাম, একবারেই বেশি করে কনজিউম করে নিলাম, এরকম না। মানে বিভিন্ন একক থাকবে, ঠিক আছে? এই যে আইসক্রিমের কথা যদি বলি, তাহলে এখানে হতে পারে যে আমরা 4টা 5টা আইসক্রিম নিয়ে কথা বলছি। ড্রেসের কথা যদি বলি, তাহলে এরকম হতে হবে যে আমরা এখানে কয়েকটা ড্রেস নিয়ে কথা বলছি। হ্যাঁ, প্রান্তিক উপযোগ যখন আমরা বিবেচনা করছি, কয়েকটা ড্রেস নিয়ে কথা বলছি, বা কয়েকটা জুয়েলারি নিয়ে কথা বলছি। হ্যাঁ, এরকম মানে কয়েকটা একক থাকতে হবে। একটা একক দিয়ে কখনো প্রান্তিক উপযোগ বিবেচনা করা যায় না। আচ্ছা, আর বলেছে যে ভোগের এককগুলা পর্যাপ্ত হতে হবে। অর্থাৎ মানে তুমি যখন প্রান্তিক উপযোগ বিবেচনা করবে, ধরো খুব ক্ষুধার্ত একজন মানুষ, হ্যাঁ, খুব ক্ষুধার্ত একজন মানুষ, তার প্রচন্ড খিদা। এখন তুমি তাকে খাবার দিয়েছো, কিন্তু তুমি তাকে খাবার দিয়েছো এতটুকু। হ্যাঁ, এই এতটুকু খাবার খেয়ে কি কখনো তার ক্ষুধা মিটে যাবে? না কখনোই ম্যাম। তার ক্ষুধা মিটে যাবে না। হ্যাঁ, তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। এখন তুমি যদি এতটুকু খাবার দাও, সে অতটুকু খেয়ে বসে থাকবে, তখন তুমি চিন্তা করবে এখন আমি তাকে আবার এতটুকু খাবার দিব। দেওয়ার পরে কি হবে? সে প্রথমবার যতটুকু মজা পেয়েছিল, দ্বিতীয়বার ততটুকু মজা পাবে না। হিসাবে এটা মানে প্রান্তিক উপযোগ বিধির হিসাবে এটা হওয়ার কথা। কিন্তু যখন তুমি পর্যাপ্ত পরিমাণ একক তাকে দিলে না, তখন কি হবে? সে তো অনেক ক্ষুধার্ত। তখন সে দ্বিতীয় একক থেকে কি হবে? দেখা যাবে যে সে আরো বেশি উপযোগ পাচ্ছে। তাহলে কি এখানে প্রান্তিক উপযোগ বিধি কাজ করছে? করছে না। কেন করছে না? কারণ আমি পর্যাপ্ত একক তাকে দেই নাই, ঠিক আছে? ওই এককটা পর্যাপ্ত হয় নাই যতটুকু তাকে দিয়েছি। খুব ক্ষুধার্ত একজন মানুষ, আমি তাকে 1 প্লেট ভরে ভাত দিলাম, হ্যাঁ, তখন ওইটা খাওয়ার পরে তার পেট ভরে গেল, তারপরে আরেক প্লেট দিলাম, তখন হচ্ছে
ওই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করবে, কারণ প্রথমবার আমি তাকে যে এককটা দিয়েছি সেটাই পর্যাপ্ত ছিল, তাই না? জি ম্যাম। এই কারণে এটা বলেছে 8 নাম্বার অনুমিত শর্ত হচ্ছে এটা, যে এককগুলা হতে হবে বিভিন্ন কি বলে, দ্রব্যটা হতে হবে বিভিন্ন এককে বিভাজ্য এবং এই এককগুলা হতে হবে পর্যাপ্ত। আচ্ছা, এই ছিল আমাদের 8টা অনুমিত শর্ত। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো একটা চার্ট দেওয়া আছে, সবাই পেয়েছো তো? 66 নাম্বার পেজ। জি ম্যাম। 66 নাম্বার পেজে দেখো আমরা ম্যাম 7টা হ্যাঁ বলো। অর্থের প্রান্তিক উপযোগ স্থির, এটা বুঝি না, এটা আরেকবার বুঝিয়ে দিন। অর্থের প্রান্তিক উপযোগ স্থির মানে এই যে আমরা বলেছি যে দ্রব্যের উপযোগ আছে, তাই না? দ্রব্য ভোগ থেকে আমরা উপযোগ পাই বা তৃপ্তি পাই, এরকম টাকা পয়সারও উপযোগ আছে। টাকা পয়সা ব্যবহার করেও আমরা সেটা থেকে তৃপ্তি পাই বা টাকা পয়সারও অভাব পূরণের ক্ষমতা আছে। কিন্তু মানে টাকা পয়সার ক্ষেত্রেও তোমার কি প্রান্তিক উপযোগ বিধি কাজ করতে পারে। তো আমরা যদি এখানে দ্রব্যের উপযোগও চিন্তা করি, আবার টাকা পয়সার উপযোগও বিবেচনায় আনি, তখন কি হবে? বিধিটা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমরা ধরে নিয়েছি যে এখানে অর্থের প্রান্তিক উপযোগটা স্থির থাকবে, মানে অর্থের উপযোগের কোনো হেরফের হবে না। ঠিক আছে? একই অর্থের থাকবে। উপযোগ নিয়ে, হ্যাঁ, অর্থের উপযোগ নিয়ে আমরা অর্থের উপযোগটাকে আমরা এখানে কনসিডারেশনে আনবো না, আমরা শুধু এখানে দ্রব্যের উপযোগ নিয়ে কথা বলবো। অর্থের উপযোগটা থাকবে স্থির, স্থির। এটাই বলেছে। আচ্ছা, আর হচ্ছে তারপরে তোমাদের যদি মানে মেয়েদের শুধু স্টুডেন্টদের কোনো মেসেঞ্জার গ্রুপ আছে তোমাদের? জি মিস। আছে। ওখানে কি কেউ একটা মেসেজ দিতে পারবে এখন? হাতের কাছে ফোন আছে? পারবে না, না? আমি এখন আচ্ছা, ঠিক আছে, ক্লাস শেষ হলে তাহলে ওখানে মেসেজ দিয়ে দিও যে যারা যারা ভিডিও অন রাখোনি ম্যাম হচ্ছে তাদেরকে রিমুভ করে দিয়েছে, আর নেক্সট ক্লাস থেকেও যারা যারা ভিডিও অন রাখবে না তাদেরকে রিমুভ করে দেওয়া হবে। ক্লাস করতে হলে ভিডিও অন রাখতে হবে, ঠিক আছে? জি মিস। গ্রুপে হচ্ছে মেসেজটা দিয়ে দিবে। আচ্ছা, তো তারপর চার্টটা লক্ষ্য করো, এখানে চার্টে বলেছে যে এখানে মানে 7টা দ্রব্য বা 7টা এককের কথা আমরা এখানে বিবেচনা করছি। প্রথম একক থেকে এবং এই এককগুলা থেকে আমরা যে উপযোগ পাচ্ছি, এই উপযোগটাকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করেছি বলো তো? এখানে চার্টটা দেখো, সংখ্যার মাধ্যমে না টাকার মাধ্যমে? সংখ্যার মাধ্যমে। মাধ্যমে। টাকার মাধ্যমে। টাকার মাধ্যমে, হ্যাঁ। উপযোগটাকে আমরা অর্থের মাধ্যমে প্রকাশ করেছি। এই যে দেখো এখানে কত নাম্বার ইয়াতে ছিল? 4 নাম্বার অনুমিত শর্তের মধ্যে ছিল যে উপযোগকে আমরা অর্থের মাধ্যমে প্রকাশ করতে পারবো যদি চাই। তাহলে এই চার্টের মধ্যে কি করেছে? উপযোগকে অর্থের মাধ্যমে প্রকাশ করেছে। তো প্রথম একক থেকে উপযোগ পাওয়া হচ্ছে 10 টাকা। প্রথম 10 টাকার সমমূল্যের, মানে টাকা তো কেউ পাচ্ছি না, 10 টাকা সমমূল্যের অথবা 10 টাকা পরিমাণ উপযোগ পাচ্ছি প্রথম একক ভোগ করার পরে। তো প্রথম এককে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সবসময় সমান হবে, তাই না? প্রথম এককে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সবসময় সমান হবে। তো প্রথম এককে আমরা উপযোগ পাচ্ছি 10 টাকা পরিমাণ। তারপরে যখন দ্বিতীয় একক ভোগ করা হচ্ছে তখন উপযোগ পাচ্ছি 18 টাকা পরিমাণ বা 18 টাকা মূল্যের। এটা হচ্ছে মোট উপযোগ। এখন এখান থেকে প্রান্তিক উপযোগ কিভাবে বের করব? এই 18 থেকে 10 মাইনাস করব, তাহলে দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ পাবো। কত হবে? 8 টাকা পরিমাণ। 8 টাকা। 8 টাকা পরিমাণ। আচ্ছা, তারপর তৃতীয় এককে মোট উপযোগ পাচ্ছি 24 টাকা পরিমাণ। তাহলে তৃতীয় এককে প্রান্তিক উপযোগ কত হবে? আমরা 24 থেকে 18 মাইনাস করব। হ্যাঁ, প্রসিডিউরটা বোঝার চেষ্টা করো যে কিভাবে হচ্ছে এই জিনিসটা। 24 থেকে 18 মাইনাস করে হচ্ছে এই 6 টাকা পরিমাণ প্রান্তিক উপযোগ পেলাম। এভাবে দেখো পঞ্চম একক পর্যন্ত কি হয়েছে? ষষ্ঠ একক পর্যন্ত, পঞ্চম একক পর্যন্ত হচ্ছে উপযোগ বৃদ্ধি পেয়েছে, মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ হয়েছে, এবং প্রান্তিক উপযোগ ওই পঞ্চম এককের জন্য প্রান্তিক উপযোগ হয়েছে 2 টাকা পরিমাণ। তারপরে যখন আবার ওই দ্রব্যটা ভোগ করতে দেওয়া হবে তখন কি হবে? উপযোগ আর বাড়বে না, ঠিক আছে? উপযোগ আর বাড়বেও না, মোট উপযোগও আর বাড়বে না, আর প্রান্তিক উপযোগ হয়ে যাবে, প্রান্তিক উপযোগ কমতে কমতে হয়ে যাবে 0, ঠিক আছে? প্রান্তিক উপযোগ কমতে কমতে তখন হয়ে যাবে 0।
তাহলে ষষ্ঠ এককে মোট উপযোগ আর বাড়েনি, আগে যা ছিল তাই আছে, এবং প্রান্তিক উপযোগ হয়ে গেছে 0। আর জি মিস। সপ্তম এককে মোট উপযোগ কমেছে আগের চেয়ে। ষষ্ঠ এককে মোট উপযোগ ছিল 30 একক, আর 30 সপ্তম একক মোট উপযোগ হয়ে গেছে 28 একক, আর প্রান্তিক উপযোগ হয়ে গেছে ঋণাত্মক মাইনাস। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটেছে এখানে, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। অর্থাৎ একটা দ্রব্য একটা নির্দিষ্ট সময়ে বারবার ভোগ করতে দিলে কি হবে, যে উপযোগের মোট আস্তে আস্তে উপযোগের পরিমাণ কমতে থাকবে। কথাটা কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, যে মোট উপযোগের পরিমাণ বাড়বে কিন্তু কম হারে বাড়বে। আর প্রান্তিক উপযোগ কমতে থাকবে। মোট উপযোগ বাড়বে কিন্তু কম হারে বাড়বে। এই যে এখানে মোট উপযোগ বাড়ছে কিন্তু বাড়ার পরিমাণটা কম, আগের চেয়ে কম। ঠিক আছে, প্রথমে যদি 8 যোগ হয় তাহলে পরে 6 হয়, তারপর পরে 4 হয়, তারপর 2 হয়, তারপর 0 হয়। ঠিক আছে, মোট উপযোগ বাড়বে কম হারে, আর প্রান্তিক উপযোগ প্রথম থেকেই কমতে থাকবে। তারপর একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে প্রান্তিক উপযোগ হয়ে যাবে ঋণাত্মক। ওকে, জি মিস। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, তারপর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে হচ্ছে একটা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে দেখো বইয়ে 67 নাম্বার পেজে প্রথমে একটা এই চিত্র আছে, প্রথমে একটা এরকম চিত্র আছে। এই দুটো চিত্রকে এখানে একটা চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। দুইটা চিত্রকে একটা চিত্রের মাধ্যমে কিভাবে প্রেজেন্ট করে, যখন এই চিত্রটাতে ভূমি অক্ষে আমরা যা পরিমাপ করেছি আর লম্ব অক্ষে যা পরিমাপ করেছি, আর এই চিত্রে ভূমি অক্ষে যা পরিমাপ করেছি এবং লম্ব অক্ষে যা পরিমাপ করেছি, এগুলোর মধ্যে যখন মিল থাকে তখন হচ্ছে দুইটা চিত্রকে মার্জ করে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, এক যদি না হয় তাহলে হবে না। এক না হলে কখনোই প্রকাশ করা যাবে না। তুমি কিভাবে তাহলে, তাহলে হচ্ছে তুমি মানে যখন ভূমি অক্ষ আঁকবে, ভূমি অক্ষটা টেনে ওখানে তো তোমাকে লিখতে হবে একটা কিছু। তো তুমি মানে ওখানে হচ্ছে দুইটা যদি ডিফারেন্ট হয়, তখন হচ্ছে তুমি ডিফারেন্ট জিনিস দিয়ে একটা চিত্রের মধ্যে দুইটা মানে ভিন্ন জিনিস কিভাবে উপস্থাপন করবে, ওটা তো কখনো সম্ভব না। দুইটার মধ্যে যদি কোনো একটা অক্ষের মধ্যে মিল থাকে তখন হচ্ছে তুমি ওইটাকে ওইভাবে করতে পারবে। আচ্ছা, আমি হচ্ছে এই যে তোমাদের চিত্রটা আছে, আজকে তো ক্লাস থেকে অনেকগুলোকে বের করে দিয়েছি। এই যে চিত্রটা আছে, এই চিত্রটা হচ্ছে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে শনিবারে একে বুঝিয়ে দিব। ঠিক আছে, এখানে একটা এই যে হোয়াইট বোর্ড শেয়ার করা যায়, এরকম একটা হোয়াইট বোর্ড শেয়ার করা যায়। এখানে হচ্ছে আমি যদি করি, কি বলে তোমার মানে আঁকতে চাই, তখন হচ্ছে আমি আঁকতে পারবো। ঠিক আছে, জি মিস। এরকম করে তোমাদেরকে একেবারে একে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওই নেক্সট ক্লাসে। পরীক্ষা হবে, আবার ক্লাসও হবে। কি বলো? ম্যাম আমাদের তো তো আমার শনিবারে এক্সাম হবে, এক্সাম শুরু এক্সাম কবে থেকে? 5 5 তারিখ। তারিখ থেকে শনিবার। এক্সাম 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে? আল্লাহ, অর্থনীতি এক্সাম তো কবে? 15 তারিখ, তাই না? 15 তারিখ। হ্যাঁ, 15 তারিখ। এটা রুটিনে অর্থনীতি 15 তারিখ না? নাকি রুটিন আবার চেঞ্জ হয়েছে? না মিস, চেঞ্জ হয়নি। আমি তো দেখেছিলাম 15 তারিখ। তাইলে মিস 15 তারিখে অর্থনীতি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। যেহেতু তোমাদের নেক্সট পরীক্ষা শুরু হয়ে যাবে, তাহলে এই পর্যন্তই থাক। আর হচ্ছে চিত্রের ব্যাখ্যার দরকার নেই। আবার একটু বইটা খুলে দেখি, 66 নাম্বার পেজ ছিল।
ম্যাম আচ্ছা, এখানে কি করবে? হ্যাঁ বলো। আমাদের ইকোনমিক হচ্ছে 12 তারিখে। তাহলে রুটিন চেঞ্জ হয়েছে। আমাকে কেউ একটু পাঠিয়ে দিও, ঠিক আছে? কেউ একজন আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা, এখানে দেখো পেজ নাম্বার হচ্ছে 68। 68 নাম্বার পেজে যে সীমাবদ্ধ এই মিউট করো সবাই। আসবে না, সীমাবদ্ধতা আছে, এই জিনিসটা একটু পড়ে নিবে, ঠিক আছে? আর এই চিত্র মনে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? জি মিস। মিস আচ্ছা, আমাদের ঠিক আছে। এক্সাম চলাকালীন কি হবে না? এক্সাম চলাকালীন কোনো ক্লাস হবে না, না এক্সাম চলাকালীন ক্লাস হবে না। কিন্তু তোমাদের জি যদি মানে যখন পড়তে গিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তখন হচ্ছে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করতে পারো, অথবা হচ্ছে আমার নাম্বার যদি থাকে আমাকে ফোন দিয়েও জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আর ওই যে ফার্স্ট আচ্ছা মিস। চ্যাপ্টারটা যখন পড়িয়েছি তখন অনেকেই ক্লাসে ছিল না, বা প্রথম অনেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। ওই ফার্স্ট চ্যাপ্টারটা আর সেকেন্ড চ্যাপ্টারের এই 68 নাম্বার পেজ পর্যন্ত। কত নাম্বার পেজ বললাম? মিস 68 আগ পর্যন্ত, 65 পর্যন্ত। না, 68 বলেছি। 67 নাম্বার পেজে যে চিত্রের ব্যাখ্যা আছে এটা পড়বে না। এটা বাদ দিয়ে 68 নাম্বার পেজে যে সীমাবদ্ধতাগুলো আছে, চাহিদা পড়তে হবে না। যে সীমাবদ্ধতাগুলো আছে সীমাবদ্ধতাগুলো পর্যন্ত পড়বে, ঠিক আছে? মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক এক্সামের জন্য। ভালো মতো পড়াশোনা করো, আর কোনো প্রশ্ন থাকলে হচ্ছে আমাকে প্রশ্ন করবে, হোক অথবা ফোন করে হোক, ঠিক আছে? ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।